কি ব্যাপার বলতো বন্নি? আজ কয়েকদিন হলো তোকে কেমন অন্যমনস্ক দেখছি। বন্ধুকে জিজ্ঞেস করলো পৃথা। না তো, কিছু নয়, সঙ্গে সঙ্গে বলল বন্নি। কিন্তু পৃথা তার কথা বিশ্বাস করতে পারল না। সেই কবে থেকে বন্ধুত্ব তাদের দুজনের। একে অপরের মুখ দেখে মনের কথা বুঝে যেতে পারে তারা। তাই বন্নি যতই না বলুক, সে যে কিছু একটা নিয়ে চিন্তা করছে সে ব্যাপারে পৃথা একেবারে নিশ্চিত। আরও কিছুদিন কেটে যাওয়ার পর একদিন বন্নিকে চেপে ধরল পৃথা। সত্যিটা আজ তোকে বলতেই হবে। কেন তোর ভাবভঙ্গি দেখে আমার মনে হচ্ছে তুই আমার থেকে কিছু লুকোচ্ছিস। এরপর বেশ অনেকক্ষণ চাপাচাপির পর বন্নি জানালো সে প্রেমে পড়েছে। সে কি, পরকীয়া করছিস তুই? বেশ রাগ দেখিয়ে জিজ্ঞেস করলো পৃথা। হ্যাঁ, কি করব বল, অনেক চেষ্টা করেও নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। জানি না, কোন এক অদ্ভুত আকর্ষণ যেন ওর দিকে আমাকে টেনে নিয়ে যায়। কিন্তু এটা তুই ঠিক করছিস না। রবীন্দার মতো ভালো মানুষকে ঠকাচ্ছিস তুই। এখনই এসব থেকে বেরিয়ে আয়। বন্ধুকে বোঝানোর চেষ্টা করল পৃথা। মাথা নিচু করে বসে থাকলো বন্নি। পৃথা বুঝতে পারল তার কথায় বিশেষ কোনো কাজ হলো না। ভেতরে ভেতরে খানিকটা বিচলিত হয়ে পড়ল সে। তার কাছে তার প্রতিটা সম্পর্ক খুব মূল্যবান। যেমন বিয়ে হয়ে যাওয়ার পরও বন্নির সঙ্গে বন্ধুত্বে এতটুকু চিড় ধরতে দেয়নি সে। অন্যদের দেখেছে বিয়ের পর বন্ধুদের সঙ্গে আর সেরকম যোগাযোগ থাকে না, কিন্তু পৃথা সেটা কখনো চায়নি। বন্নির হাজব্যান্ড রবিন আর পৃথার হাজব্যান্ড মোহিত দুজনেই অবশ্য এ ব্যাপারে তাদের অনেক সাপোর্ট করেছে। সুযোগ পেলেই এখন তারা চারজনে মিলে আড্ডা দেয়, একসঙ্গে ছোটোখাটো সেলিব্রেশন করে, বেড়াতে যায়। রবিন আর মোহিতও নিজেদের মধ্যে বেশ বন্ধুত্ব গড়ে তুলেছে। তাই খুব খুশি বন্নি আর পৃথা। ছোটোখাটো প্রবলেমে একে অপরের পাশে থাকে তারা। কিন্তু আজ যা শুনল তাতে কেমন যেন অদ্ভুত এক অনুভূতি হচ্ছে পৃথার। বন্নি তার প্রাণের বন্ধু। তাদের বন্ধুত্ব দেখে একসময় সবাই বলতো দুই ভাইয়ের সঙ্গে বিয়ে দেবে তাদের, তাহলে আর আলাদা হতে হবে না দুজনকে। দুই ভাইয়ের সঙ্গে বিয়ে না হলেও বিয়ের পর দুজন দুজনের ফ্যামিলির সঙ্গে ভালোই ঘনিষ্ঠতা গড়ে তুলেছে তারা। এখনও সব সময় দুই বন্ধু একে অপরকে মনের কথা না বলে থাকতে পারে না। বন্নিকে সব সময় সাপোর্ট করে পৃথা, কিন্তু রবীন্দার মতো মানুষের সঙ্গে সে প্রতারণা করছে এটা কিছুতেই মেনে নিতে পারছে না পৃথা। এদিকে কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছে বন্নি, রবিন যেন কোনো মতেই ব্যাপারটা জানতে না পারে। পরদিনই একটা গেট টুগেদার আছে তাদের। পৃথা যেন সেখানে নিজেকে সামলে রাখে। হাজার হোক আগে সে বন্নির বন্ধু। পরদিন বন্নির বাড়িতে যেতেই হাসি মুখে পৃথা আর মোহিতকে স্বাগত জানালো বন্নি আর রবিন। চা আর পকোড়া খেতে খেতে অন্যদিনের মতোই গল্প জমে উঠল। কিন্তু আজ পৃথা কিছুতেই সহজ হতে পারছে না। বারবার তার চোখ চলে যাচ্ছে রবীন্দার দিকে। এত ভালো মানুষটাকে ঠকাচ্ছে পৃথা, আর সে সব কিছু জেনেও চুপ করে আছে। এই, তুই কি আমার বিয়েটা ভেঙে দিতে চাইছিস? কড়া গলায় জিজ্ঞেস করল বন্নি। রবিন আর মোহিত উঠে গেছে ড্রিঙ্ক বানাতে, আর সেই সুযোগে পৃথাকে ধরল বন্নি। পৃথা যে তখন থেকে উসখুস করছে সেটা তার নজর এড়ায়নি। কেন, আমি কি করলাম? আমি খেয়াল করেছি তুই বারবার ওর দিকে আর আমার দিকে তাকাচ্ছিলি। সাবধান,
ভুলেও যেন রবিনকে কিছু বলতে যাস না। ঠিক আছে, বলবো না, জানালো পৃথা। কিছুক্ষণ পর ডিনার করে বাড়ি ফিরে এলো তারা। কিছুদিন পর মোহিতের আলমারি গোছাতে গিয়ে একটা খুব সুন্দর ব্রেসলেট দেখতে পেল পৃথা। ছোট ছোট ডায়মন্ড বসানো ব্রেসলেটটা দেখলে যে কারোরই পছন্দ হবে, কিন্তু ব্রেসলেটটা তাকে দেয়নি কেন মোহিত? সে বুঝতে পারে জন্মদিনে এটা তার সারপ্রাইজ গিফট, আর 12 দিন পরই তো তার জন্মদিন। কিছু না বলে ব্রেসলেটটা আবার জায়গা মতো রেখে দিল পৃথা। জন্মদিনে মা বাবা আর কিছু বন্ধুবান্ধব ডেকে সেলিব্রেশনের আয়োজন করেছে মোহিত। সকাল থেকেই পৃথা খুব এক্সাইটেড। মোহিত কখন তাকে গিফটটা দেবে। এই নাও তোমার গিফট। পার্টি শুরু হওয়ার কিছুক্ষণ আগে একটা প্যাকেট এনে পৃথার হাতে ধরিয়ে দিল মোহিত। অধীর আগ্রহে প্যাকেটটা খুলে ফেলল পৃথা। এ কি, মোবাইল ফোন? বিস্ময়ে মুখ দিয়ে বেরিয়ে আসে পৃথার। হ্যাঁ, তুমি তো চেয়েছিলে, বলছিলে এই ফোনটা পুরানো হয়ে গেছে। ফোনটা খুব ভালো, দেখো, একদম আপডেটেড ভার্সান, হাসি মুখে বলল মোহিত। পৃথার মাথায় যেন আর কোনো কথাই ঢুকছে না। ব্রেসলেটটা তাহলে কার? সেই চিন্তাই তাকে অস্থির করে তুলল। পৃথা, মা, এদিকটা একটু দেখে যা তো, ডাক দিলেন পৃথার মা। গেস্টদের বসার জায়গাটা সাজাচ্ছেন তিনি। উঠে গেল পৃথা, কিন্তু মনটা খুব খারাপ হয়ে থাকলো তার। এদিকে মোহিত বেরিয়ে গেল জিনিসপত্র আনতে। আধ ঘন্টার মধ্যে গেস্টরা এসে পড়বে। যতই মন খারাপ হোক, মুখে হাসি এনে একটু পরে গেস্টদের অভ্যর্থনা করতে লাগলো পৃথা। সবাই এসে তাকে বার্থডে উইশ করলো। কয়েক মিনিটের মধ্যে বন্নি আর রবিনও চলে এলো। ঘরে ঢুকেই দুহাত বাড়িয়ে তার দিকে এগিয়ে এলো বন্নি। জড়িয়ে ধরে উইশ করলো, কিন্তু ততক্ষণে বুকের মধ্যে ঝড় শুরু হয়ে গেছে পৃথার। বন্নির হাতে তো সেই ব্রেসলেটটা। বন্নি ছেড়ে দিতেই পৃথার মনে হলো তার মাথাটা কেমন যেন ঘুরছে। কোনো রকমে একটা চেয়ারে বসে পড়ল সে। কী রে, শরীর খারাপ লাগছে নাকি? পৃথাকে দেখে এগিয়ে এলেন তার মা। হ্যাঁ মা, হঠাৎ মাথাটা ঘুরে গেল, বলে দিয়ে কিছুক্ষণ মাথা চেপে ধরে বসে থাকলো পৃথা। কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। তার মানে তার স্বামীর সঙ্গে পরকীয়ায় মত্ত বন্নি। মোহিতের দিকে একবার তাকালো পৃথা। হাসি মুখে বন্ধুদের সঙ্গে গল্প করছে। তাকে দেখে বোঝার কোনো উপায় নেই। তাড়াতাড়ি ঘরে গিয়ে মোহিতের আলমারিটা খুঁজল সে। ব্রেসলেটটা কোথাও নেই। ফিরে এসে আবার একটা চেয়ারে চুপচাপ বসে থাকলো সে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। মোহিতের চুলের মুঠি ধরে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে কেন এরকম করলো সে পৃথার সঙ্গে। এরপর আর পার্টিতে থাকতে পারল না পৃথা। শরীর খারাপ লাগছে বলে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। ডিনার সেরে গেস্টরা ফিরে চলে গেল। তোমার কোনো ভুল হচ্ছে না তো পৃথা? পরদিন সব শুনে বলল রবিন। তার নিজেরও যেন ব্যাপারটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কত সুন্দর সুন্দর সময় কাটিয়েছে তারা চারজনে মিলে। এক মুহূর্তের জন্যও কখনো বন্নি কিংবা মোহিতকে দেখে কোনো সন্দেহ হয়নি তার। এরপর রবিনকে নিয়ে আরবি জুয়েলার্সের দোকানে গেল পৃথা। ব্রেসলেটের বাক্সে তাই নাম ছিল। রেকর্ড ঘেঁটে তারা জানালেন যে মোহিত অধিকারী তাদের দোকান থেকে ব্রেসলেট কিনেছিল, আর বন্নি নামে কেউ গত 2 মাসের মধ্যে অন্তত তাদের দোকান থেকে কিছু কেনেনি।
অথচ বন্নি রবিনকে জানিয়েছে সে এই ব্রেসলেটটা নিজে কিনেছে। যা বোঝার বোঝা হয়ে গেল পৃথা আর রবিনের। এরপর সামনাসামনি বসল তারা চারজন। প্রথমে খানিকক্ষণ অস্বীকার করলেও জেরার মুখে একসময় স্বীকার করে নিতে বাধ্য হলো বন্নি আর মোহিত। খানিকটা মোহের বশে একে অন্যের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে তারা। কিন্তু আর তারা এরকম করবে না। দুজনে বারবার করে ক্ষমা চাইল পৃথা আর রবিনের কাছে, কিন্তু রবিন কিংবা পৃথা কেউই তাদের ক্ষমা করতে পারল না। পরদিনই মোহিতকে ছেড়ে বাবা মার কাছে চলে এলো পৃথা। মা বাবা সব শুনে একেবারে ভেঙে পড়লেও মেয়েকে জানালেন তার যেটা ভালো মনে হবে সেটাই যেন করে। আপাতত ডিভোর্সের সিদ্ধান্তই নিল পৃথা। এতদিন তার সমস্ত সম্পর্কগুলোকে বড় বেশি যত্ন করে রেখেছিল সে, কিন্তু তা সত্ত্বেও শেষ রক্ষা করতে পারল না। পরদিন পৃথাকে ফোন করল রবিন। ভালো মন্দ খোঁজখবর নিল, অনেক সান্ত্বনা দিল। পৃথাও রবিনকে মনের জোর রাখতে বলল। এরপর প্রায়ই ফোন করা শুরু করল রবিন। মনে মনে কেমন যেন অস্বস্তি শুরু হলো পৃথার। যদিও সে জানে রবিনদা খুব ভালো ছেলে, কিন্তু নিজের স্বামীর প্রতিও তো তার অগাধ আস্থা ছিল। সে কি ভেবেছিল মোহিত এরকম করতে পারে? খুব বুঝে শুনে রবিনের সঙ্গে কথা বলতে লাগলো সে। এদিকে কিভাবে যেন পাড়ার লোকেরা জেনে গেল যে পৃথার ডিভোর্স হতে চলেছে। নানা রকম রসালো আলোচনা শুরু করে দিল তারা। একদিন বন্নির ব্যাপারটাও সবাই জেনে গেল। আসলে ছোটবেলা থেকেই বন্নি পৃথার বাড়িতে আসা যাওয়া করে, অনেকেই তাকে চেনে। দুই বন্ধুর এত ভাব যে বড় অদল বদল করছে, পারেও বটে এরা। একদিন পৃথাকে শুনিয়ে শুনিয়ে বলল এক কাকিমা। বিচ্ছিরিভাবে হেসে উঠল বাকিরা। গা গুলিয়ে উঠল পৃথার। মানুষ কত নিষ্ঠুর হয়! এই কাকিমারাই একসময় তার মায়ের কত ভালো বন্ধু ছিল। সত্যিকারের বন্ধুত্ব বলে বোধহয় কিছু হয় না। সবাই স্বার্থপর, সুবিধাবাদী ভাবে পৃথা। না হলে তার প্রাণের বন্ধু কখনো এইভাবে তাকে ঠকাতে পারে? বাড়ি থেকে এক প্রকার বের হওয়া বন্ধ করে দিল পৃথা। এখন যেন কাউকে বিশ্বাস করতে পারে না সে। প্রত্যেকটা সম্পর্ক মেকি মনে হয়। সবাই যেন লোক দেখানো অভিনয় করে যাচ্ছে একে অপরের সঙ্গে। চিন্তা করো না, আমাকে তোমার বন্ধু ভাবতে পারো। লয়ারের কাছে যাওয়ার দিনগুলোতে আমাকে ডাকতে পারো, আমি তোমার সঙ্গে যাব, একদিন জানালো রবিন। তার কথা শুনে মনে মনে হাসল পৃথা। বন্ধু শব্দটার ওপর থেকে বিশ্বাস উঠে গেছে তার। আজকাল তো রবীন্দার সঙ্গে কথা বলতেও তার ভালো লাগে না। মনে হয় রবীন্দা যেন তার জন্য অতিরিক্ত বেশি চিন্তা করছে। নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, মনে মনে ভাবে পৃথা। তবে চাইলেও তার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না সে। এরপর কয়েক মাস কেটে যায়। রবিনের সঙ্গে সম্পর্কটা এখনও ওরকমই আছে পৃথার। প্রায়ই ফোন করে তার খোঁজ খবর নেয় রবিন। মাঝে দু একবার পৃথাকে নিয়ে বেরোতে চেয়েছিল সে, কিন্তু রাজি হয়নি পৃথা। নিজেকে এক প্রকার ঘরের মধ্যে বন্দি করে নিয়েছে সে। মোহিতের সঙ্গে ডিভোর্সটা হয়ে গেছে, যদিও ডিভোর্সের আগে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য অনেক অনুরোধ করেছিল মোহিত। ডিভোর্স হয়ে গেছে বন্নিরও। তবে পৃথা শুনেছে মোহিত আর বন্নির সম্পর্কটাও নাকি ভেঙে গেছে।
পৃথার অবশ্য তাতে কোনো মাথা ব্যথা নেই। বন্যির সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেনি সে। সেদিন সকাল থেকে তোড়জোড় শুরু করে দিয়েছেন পৃথার মা। অনেক বছর পর এবার তার দুই ভাই ভাইফোঁটার দিন আসতে পারছে। খুশি মনে তাই আয়োজন শুরু করে দিয়েছেন তিনি। কোন মামা এলো দেখ তো মা, হঠাৎ বেল বাজতে বললেন পৃথার মা। কিন্তু দরজা খুলে অবাক হয়ে গেল পৃথা। রবিন দাঁড়িয়ে। কি ব্যাপার তুমি? জিজ্ঞেস করল পৃথা। কিন্তু তার কথার কোনো জবাব না দিয়ে ভেতরে ঢুকে এলো রবিন। পেছন পেছন এলো পৃথা। আজ হঠাৎ রবিনদা কেন তাদের বাড়িতে এসেছে বুঝতে পারছে না সে। আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি কেন এসেছি। আজ আমি পৃথার হাতে ভাইফোঁটা নিতে চাই। কি পৃথা, আমাকে ফোঁটা দেবে তো? আমার কিন্তু কোনো বোন নেই, আজ থেকে তুমি আমার বোন। পৃথার মা বাবাকে প্রণাম করে হাসি মুখে বলল রবিন। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন তারা। পৃথাও যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে তো ভাবছিল রবিনদা তাকে অন্য চোখে দেখা শুরু করেছে। মাথার ওপর থেকে যেন একটা বোঝা নেমে গেল তার। হাসি মুখে সে বলল, তুমি বসো, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। খুব খুশি মনে রবিনদাকে ভাইফোঁটা দিল পৃথা। মা বাবার সামনেই রবিন জানালো যে সে বন্ধু হিসেবে সব সময় পৃথার পাশে থাকতে চেয়েছে, কিন্তু একবার ঠকে বোধহয় বন্ধুত্বের ওপর থেকে ভরসা উঠে গেছে পৃথার। তাই আজ থেকে সে পৃথার দাদা হিসেবে তার ভালো মন্দের দায়িত্ব নেবে। এরপর থেকে সব ভাইফোঁটায় পৃথার কাছে ফোঁটা নিতে আসবে রবিন। পৃথার মাথায় হাত রেখে অনেক আশীর্বাদ করল সে। কথা দিল পৃথার মুখে হাসি ফিরিয়ে আনবে। এর ঠিক 1 বছর পর রবিনের বন্ধু অমিতের সঙ্গে বিয়ে হয়ে গেল পৃথার। খুব খুশি পৃথা। অমিত তাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। সম্পর্কের ওপর আবার ভরসা করতে শুরু করেছে পৃথা। মা বাবাও নিশ্চিন্ত। শুধু একটাই চিন্তা এখন পৃথার, দায়িত্বও বলা যেতে পারে। সেটা হলো একটা ভালো মেয়ে দেখে রবিনদার বিয়ে দিতে হবে।